Assalamu alaikum. Welcome back to our online lab school once again. Today's ICT class is presenting by Umme Hafsa, Assistant Teacher of Ahmed Bauni Academy School and College. Here is your ICT teacher, Hafsa Miss, on behalf of Ahmed Bauni Academy School and College to conduct this ICT class. So first of all, I would like to express my gratitude. I am very grateful to my principal sir, Roxana Appa, Saiful sir, Mujahid sir, Afsar Ali sir, Fatima Appa, Mojid sir, Rafiq sir, and all of my dearest students and little champs. And I am over the moon to get floor to do something in online live school. And today, my little champs, I am here to take your ICT class 6, chapter 3. তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। তো hopefully all my little champs being safe and doing well. And I think as far as I concern, my all little champs are study properly at home. So today I am here to take your ICT class for class 6, chapter 3. So my dear little champs, let's start our class. First of all, তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের আজকের টপিক হচ্ছে যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। এরপর আসি পৃথিবীর প্রথম কম্পিউটার ENIAC। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রথমেই আমরা যে ক্লাসটি করব আমাদের বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, তাহলে এই ENIAC দিয়ে কি করব? প্রশ্ন আসতে পারে না? পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ENIAC। ENIACটা আসলে কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। এটা হচ্ছে টোটাল অ্যাব্রিভিয়েশনটা। আমরা এটা একটু শিখে নেই, কারণ আমাদের নিরাপদ ব্যবহার, আমরা অ্যাকচুয়ালি কিসের নিরাপদ ব্যবহার করব, কোথায় কিভাবে তার ব্যবহারটা করব, সেটা জানার জন্য আমাদের এই ছোট্ট একটু ইতিহাস জানতেই হয় নাকি? অবশ্যই হবে, কারণ হচ্ছে আমরা পরবর্তী যে বিষয়গুলো শিখব সেটার উপরে ডিপেন্ড করছে আজকের এই ছোট্ট কিছু ইতিহাস যা আমরা এখন শিখছি। এখন ENIACটা কি? কম্পিউটার তোমরা দেখেছো, যখনই আমরা কম্পিউটারের নাম নেই বা কম্পিউটারের কথাটা বলি তখন আমাদের প্রথম চোখে কি ভাসে বলো তো? একটা কম্পিউটার, ল্যাপটপ, CPU, একটা কি বলে এটাকে, কিবোর্ড, মাউস, এই সব কিছুই তো, তাই না? কিন্তু যখন সর্বপ্রথম পৃথিবীর কম্পিউটার তৈরি হয়েছিল, পৃথিবীর সর্বপ্রথম যে কম্পিউটারটি তৈরি হয়েছিল সেটি অ্যাকচুয়ালি দেখতে কেমন? বিশাল বড়, 20 × 40 ফুট মাপের বিশাল জায়গা জুড়ে এটি স্থাপিত হয়েছিল। এটির ওজন কত জানো? এটির ওজন ছিল প্রায় 30 টন। তখন সেই কম্পিউটারটি শুধুমাত্র হিসেব নিকেশ করতে পারত, যার কারণে আজকে আমাদের এই ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর নামটি হয়েছে, যা সংক্ষেপে আমরা বলতে পারি ENIAC। তাহলে আমরা চিত্রে চলে যাই। এতক্ষণ তো আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করলাম, আসলে চিত্রটি না দেখলে আমাদের আসলে সবটুকু পরিপূর্ণ হয় না, আমরা আসলে কি শিখছি কি বুঝছি, যার কারণে আমাদের বইগুলোতে, পাঠ্য বইগুলোতে অনেক রঙিন ছবি দেওয়া থাকে, তাই না? তাহলে ছবি দেওয়ার উদ্দেশ্য কি? আমরা যাতে আমাদের সবসময়, আমি এর আগের ক্লাসগুলোও তো বলেছি, তোমরা হয়তো দেখে থাকবে যে অডিওর সাথে সাথে ভিজুয়াল যে বিষয়গুলো সেগুলো আমাদের মাথায় খুব দ্রুত এবং খুব বেশি কাজ করে। সেটা হচ্ছে এই যে কম্পিউটার, আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ চিত্রগুলো? এই যে চিত্রটি, এটা বোঝা যাচ্ছে না, এটা অনেক পুরনো একটা ছবি, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য আজকের এই ছবিটি, এইটাই হচ্ছে ENIAC। দেখো এখানে ক্যালকুলেশন করছে, এর ভিতর দিয়ে বিভিন্ন অডিও সাউন্ড দিয়ে এই ক্যালকুলেশনগুলো হতো। আরেকটি ছবি দিয়েছি, এখন দেখো আমরা দুটো ছবি দেখেছি, ছবিতে দেখেছি অ্যাকচুয়ালি ENIAC-এর মূল চিত্রটা কেমন, সে দেখতে কেমন, আর এখন এর হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা। অলরেডি আমি এই অ্যাব্রিভিয়েশনটা তোমাদের শিখিয়েছি, বলেছি, এবং প্লিজ নোট ডাউন দিস
topic for your benefit. Electronic, numerical, integrator and calculator. এরপরে দেখো এই যে টোটাল যে চিত্রটা এটাই হচ্ছে ENIAC, এর মাধ্যমে শুধুমাত্র গণনার যন্ত্র বা গণনার কাজগুলো করা হতো। আচ্ছা দেখো এবার ENIAC বলেছি আমরা, ENIAC সম্পর্কে যতটুকু জানার শিখেছি, ENIAC-এর চিত্র দিয়েছি। এবার আমরা এর সম্পর্কে একটু শিখব, সেটা কি দেখি। অলরেডি এগুলো আমি বলেছি, পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার 40 গুণ 20 গুণ 40 ফুট মাপের জায়গা জুড়ে স্থাপিত হয়েছে, এটার ওজন 30 টন এবং এটি প্রতি সেকেন্ডে 5000 যোগ এবং 300 গুণ করতে পারত। ভাবা যায় প্রতি সেকেন্ডে এত হিসেব নিকেশ তখনকার কম্পিউটার, অথচ সেই তুলনায় আমাদের এখনকার কম্পিউটার অনেক বেশি আপডেট, আমরা একই সাথে অনেক বেশি কাজ করতে পারি এবং অনেক কিছু করতে পারি একসাথে। এরপরে আসি আমাদের যন্ত্রপাতি, তার ব্যবহার। কম্পিউটারের যন্ত্রগুলো আসলে কি? আমরা যখন কম্পিউটারের নিরাপদ ব্যবহার শিখব বা তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার শিখব, তার আগে যন্ত্রগুলো আমরা জানি কি কি যন্ত্র। কম্পিউটার বললেই আমাদের এই রকম একটা চিত্র চোখে ভেসে ওঠে, কম্পিউটার, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়টি উচ্চারণ করলে আমাদের এই চিত্রটা চোখে ভেসে ওঠে। কিন্তু এটার সাথে আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে যেগুলো আমরা জানি, বাট এখন আবার একটু দেখে নিব পরবর্তী বিষয়গুলো শেখার জন্য এবং খুব ভালোভাবে যাতে তোমরা বুঝতে পারো। আর আমার টপিকের অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো আমি আবারও বলবো যে আমার এই টপিকে পুরো যে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ হচ্ছে এই ক্লাসের প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা স্লাইডে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং সেগুলো থেকে আমি যে কথাগুলো বলবো সেখান থেকে খুব সহজেই তোমরা জিনিসগুলো শিখতে পারবে, আশা করি শিখতে পারবে যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, এবং সেই সাথে আমার কথাগুলো এবং সেই সাথে ভিজুয়ালি দেখলে তোমাদের আরও বেশি সহজ হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের কম্পিউটারে মনিটর, এলইডি বা এলসিডি মনিটর, প্রসেস, সিপিইউ, কিবোর্ড, মাউস, এগুলো তো আমরা চিনি। তারপরে চলে যাই, কি এসেছে বলো তো? কিবোর্ড, যেটাতে অসংখ্য কি আছে যেগুলো আমরা ব্যবহার করে কম্পিউটারে কাজ করি। তারপরে মাউস, তারপরে এটা হচ্ছে সিআরটি মনিটর। এই যে দুইটা মনিটর দেখিয়েছি এবং দুইটা তোমরা একটু খেয়াল করো, প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট। আমি তিনটা মনিটরের কথা, এলইডি, এলসিডি এবং সিআরটি মনিটর। এই মনিটরগুলো বলার কারণ হচ্ছে এই মনিটরগুলোর উপরেও তোমাদের কিছু প্রশ্ন থাকবে এবং সেগুলো কিভাবে আমরা যত্নাপ্তি করব, তার নিরাপদ কি ব্যবহার করব সে বিষয় সম্পর্কে বিস্তর আলোচনা করব। সেই জন্য আমি বারবার তোমাদের এগুলো বলছি বা দেখাচ্ছি। এরপরে দেখো মাদারবোর্ড, তারপরে এসছে কি বলো তো? প্রসেসর। আমরা এগুলো আগে শিখেছি তাই না? তারপরে আসছি আইসি বা মেমোরি। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা এতক্ষণ যন্ত্রপাতিগুলো দেখলাম, পৃথিবীর সর্বপ্রথম যে কম্পিউটার কি ছিল, ENIAC-এর অ্যাব্রিভিয়েশন শিখলাম, সেটা ওজন কত ছিল, সেটা কিভাবে কি কি কাজ করতে পারতো সেগুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে, হয়েছে না? হয়েছে। তো এখন আমরা কি করব, এরপর যন্ত্রগুলো কি কি থাকতে পারে, সেখানে কি কি যন্ত্রের উপর আমরা নিরাপদ ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা দেখেছি বা কথা বলেছি, শিখেছি। যতটুকু না কথা বলেছি তার চাইতে বেশি দেখে আমাদের জন্য বেশি সহজ হয়েছে। তো বাকিটুকু আমরা কি করি, কম্পিউটার নিরাপত্তা বিষয়গুলো আসলে কি, কম্পিউটার নিরাপদ ব্যবহার। এখন এই কম্পিউটারের নিরাপত্তা কি বিষয়, সেই বিষয়গুলো মনে আমাদের অনেক প্রশ্ন জাগে। সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই আজকে আমি তোমাদের এখানে এসেছি এবং আমার কাছে আছে অনেক ইনফরমেশন। তাহলে চলো, এখন একটি কম্পিউটারের সাধারণত দুইটি পার্ট থাকে, সেটি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার, যার উভয়েরই যত্ন করতে হবে। তো হার্ডওয়্যারের মধ্যে কি কি আছে, তোমার মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে,
সিপিইউ আছে, এই ধরনের বিভিন্ন অংশগুলো আছে। তারপরে সফটওয়্যারের মধ্যে কি আছে, মেমোরি কার্ড আছে, মাদারবোর্ড আছে, আইসি আছে, প্রসেসর আছে, এই টাইপের অনেক কিছু, যেগুলো আমরা এর আগের স্লাইডগুলোতে দেখেছি। যারা দেখোনি আমি আরেকবার পরে আলোচনা করব, এবং আরও বিভিন্ন চিত্রগুলো রেখেছি, সেগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখো সিআরটি মনিটর, আমি মনিটরগুলো বারবার দেখাচ্ছি, বিভিন্ন ধরনের মনিটর দেখাবো এই কারণে, তার কারণ হচ্ছে মনিটর নিয়ে তোমাদের প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটাই তো আমি বলবো, সেটাই তো আমি তোমাদের শেখাবো, তাই না? কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখবো, সবই আমাদের শিখতে হবে, কোনোটাই বাদ যাবে না। তবে একটু বেশি আর কম আছে, তো আমাদের যেহেতু পরীক্ষা দিতেই হয়, সেহেতু একটু কমই গুরুত্বপূর্ণ, একটু বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো একটু আমাদের হিসেব নিকেশ করতেই হয়। দেখো আরেকটি মনিটর, এর আগের স্লাইডে যারা মনিটরগুলো দেখোনি, যারা এখন জয়েন করেছো, তারা এই মনিটরগুলো বা এই পিকচারগুলো একটু দেখে নাও। মেমোরি, আইসি, কিবোর্ড, প্রসেসর, মাদারবোর্ড। ওকে, এবার আসি আমরা কম্পিউটারের নিরাপদ ব্যবহারের জন্য নিরাপত্তা কি নিরাপদ, মানে কোন ধরনের নিরাপদ ব্যবহার বা নিরাপদ বিষয়গুলো কি, নিরাপত্তার বিষয়গুলো কি, ENIAC-টা কি, এর ইতিহাস সম্পর্কে জানলাম, অনেক কিছু জেনেছি। এবার আমরা দেখব যে নিরাপদ ব্যবহারের জন্য কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে, বা কোন বিষয়গুলো আমাদের কাজ করার আগে মাথায় রাখতে হবে বা খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে। সেটা কি? বৈদ্যুতিক সংযোগ কি? আমরা অবশ্যই বিদ্যুতের সংযোগটা সেটা দিব। দেখো আমি বৈদ্যুতিক সংযোগ, দেখো নিরাপদ বিষয়গুলো, আমরা এইভাবে কখনোই বিদ্যুৎ সংযোগ দিব না। কম্পিউটারে আইসিটি যন্ত্রে কখনোই আমরা এইভাবে সংযোগ দিব না। প্লাস্টিক অংশ থেকে প্লাগ খুলে তারপরে এই ধরনের সংযোগ আমরা কখনোই দিব না। এটা একটা নিরাপত্তার বিষয়, এবং নিরাপত্তার বিষয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু বেশি জোর দিতে হবে, নয় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। প্লাস্টিক সরিয়ে প্লাগ ব্যবহার বিপজ্জনক, অলরেডি আমি তোমাদের একটা পিকচারে দেখিয়ে দিয়েছি যে আসলে প্লাস্টিকের প্লাগ সরিয়ে শুধুমাত্র দুটো তারকে ইনপুট করে আমরা সেখান থেকে কোনোভাবেই এটার কানেকশন দিব না। তারপরে বাতাস প্রবাহ, আইসিটি যন্ত্রটি যখন আমরা ব্যবহার করব, সেখানে যেন বাতাসের প্রবাহটা ঠিকঠাক থাকে। কারণ হচ্ছে আমি যখন আইসিটি যন্ত্র নিয়ে কাজ করব, সেখানে যখন প্রসেসর অনেক বেশি কাজ করে, এত বেশি কাজ করে, অনেক কাজ একসাথে করে, তখন সেটি খুব দ্রুত গরম হয়ে যায়। এই জন্য বাতাসের প্রবাহটা যেন ঠিকঠাক থাকে, সেটি একটু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আছে প্রসেসর গরম হয়ে যায়, অলরেডি আমি বলে ফেলেছি। তারপরে আছে ভিতরের তাপমাত্রা, আমাদের বাইরে যে তাপমাত্রা, আমাদের বাইরে যে আবহাওয়া, যেমন একটু বাতাস আসছে যাচ্ছে, তা আমাদের অত গরম লাগছে না। কিন্তু একটা আইসিটি যন্ত্রে যখন আমরা কাজ করব, দেখবে যে ভিতর থেকে গরম হয়ে গেছে এবং সেখান থেকে গরম হাওয়া বেরোচ্ছে। এই যে হাওয়াটা বের হচ্ছে, এই বের হওয়ার সুযোগটা দিতে হবে, তা না হলে আমাদের আইসিটি যন্ত্রের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং মারাত্মক কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। এরপর ভেতরের ফ্যানের চলাচল নিশ্চিত। আইসিটি যন্ত্র যখনই আমরা চালাবো, তখন এইখানে দেখো, আমরা পূর্বের অংশে চলে গেছি, এখন এইভাবে প্লাগগুলো ইউজ করব, বলে ফেলেছি অলরেডি। এই যেটা আসছি, আমাদের আইসিটি যন্ত্রে এইরকম প্রসেসরের সাথে একটা ফ্যান ইউজ করা থাকে, যেই ফ্যানে ওই প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। এটা আমাদের ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, সেটার ভিতরেই সেট আপ করা থাকে, এটা আমাদের আলাদা করে সেট আপ করার দরকার নেই। এই যে এই ফ্যানটা যখন ঘুরবে, সেটা আদৌ ঘুরছে কি না বা কোনো প্রবলেম হচ্ছে না, সেটাই নিশ্চিত করতে হবে, অর্থাৎ আমাদের কোনো সমস্যা নেই। এই ফ্যানটা অনেক সময় দেখা গেছে চলতে চলতে বাইরের ধুলোবালি টেনে নিয়ে আসছে বা বাইরের ধুলোবালিকে বের করে দিচ্ছে। সেই ধুলোবালি বের করার ক্ষেত্রে অনেক সময় সেটা ধুলোবালি দিয়ে আটকে যেতে পারে বা বিভিন্ন সমস্যা আটকে থাকতে পারে, সেটা যেন না হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং
আমি যেটা একটা ব্রাশ দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছি যে এটাকে এটা দিয়ে ক্লিন করতে হবে। ওকে, তাহলে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? পতাকা। কিন্তু পতাকা হলে কি হবে? পতাকার মাঝে সেই লাল টকটকে সূর্যটা নেই, তাই কি আমি কি আসলে পতাকার কিছু পড়াচ্ছি? না, আমি পতাকার পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তাহলে এই চিত্র দিয়ে কি বোঝাচ্ছি? কিছু মনে প্রশ্ন জাগে? জাগে জাগে। আমাদের প্রশ্ন হচ্ছে কম্পিউটার নিরাপদ রাখতে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এতক্ষণ আমরা কম্পিউটারের অনেক কিছু পড়েছি, তো সেই ক্ষেত্রে কম্পিউটারকে আমরা যে নিরাপদ রাখবো, মাই ডিয়ার লিটল চ্যাম্পস, প্লিজ নোট ডাউন দিস টপিক, প্লিজ পয়েন্ট আউট দিস টপিক, বিকজ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এই প্রত্যেকটার কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যেহেতু আমাদের পরীক্ষা দিতে হয়, সেহেতু আমাদের এগুলো একটু পড়াশোনা করতেই হবে, তাই না? পড়ালেখা না করে আসলে কোনো উপায় নেই, বুঝছো? তাহলে আমাদের হচ্ছে কম্পিউটার নিরাপদ রাখতে কোন কোন বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে, সেগুলো আমরা একটু ডিটেলসে চলে যাই। ওকে, কাছাকাছি কম্পিউটার যখন চালাবো বা আইসিটি যন্ত্র যখন চালাবো, তখন সেখানে বসে ড্রিঙ্কস করব, জুস খাবো, পানি খাবো, কম্পিউটারে ফেলে দিব, এমন কি? কখনোই না। সেখানে কখনোই কোনো ধরনের জুস, ড্রিঙ্কস, পানি কোনো কিছু ব্যবহার করা যাবে না, এবং সেগুলো যেন কোনোভাবেই আমার আইসিটি যন্ত্রের উপরে না পড়ে এবং সেগুলো ভিতরে প্রবেশ করতে না পারে, সেই দিকে আমার খুবই গুরুত্ব দিতে হবে, সেগুলো আমার খেয়াল রাখতে হবে। আর যদিও আমাদের অসতর্কতার কারণে কোনোভাবে সেটা ঢুকেও যায়, সেহেতু আমরা কি করব? ফ্যানটাকে জোরে চালিয়ে দিয়ে বাতাসে রেখে দিব যেন খুব দ্রুত শুকিয়ে যায়। আচ্ছা, তারপরে আসি আমরা যে কম্পিউটারের ফ্যানে বাতাস ধুলোবালি টেনে অনেক সময় সেটাকে নোংরা করে রাখে বা আটকে রাখে, সেটা সহজে চলতে পারছে না, একটা সমস্যা তৈরি করছে। তো সেই দিকে যেহেতু আমরা এর আগের স্লাইডে একটু খেয়াল রেখেছি, আগের স্লাইডে একটু পড়েছিলাম যে এটা একটু আমার খেয়াল রাখতে হবে ফ্যানটা আদৌ চলছে কিনা। তাহলে এখানে আমরা কি পয়েন্ট চলে এসেছে? ফ্যানটা ধুলোবালি টেনে নিচ্ছে, সেটা আমরা ক্লিন করছি কিনা বা কিভাবে ক্লিন করব সেই বিষয়গুলো একটু দেখছি। দেখো, আমি আগের স্লাইডগুলোতে বিভিন্নভাবে আলোচনা করেছি যে প্রসেসরের সাথে একটা ফ্যান অ্যাডজাস্ট করা থাকে, যে ফ্যানটাকে আমাদের ক্লিন রাখতে হবে এবং সেটা ঠিকঠাক মতো চলতে পারছে কিনা সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে এগুলো খেয়াল রাখতে হবে এবং মাঝে মাঝে পরীক্ষা করতে হবে আমার আইসিটি যন্ত্রের বিভিন্ন প্লাগ, পোর্ট, তারপরে ভিতরে ফ্যান, প্রসেসর, মাদারবোর্ডে অন্য কিছু সামথিং ঝামেলা আছে কিনা, বা অনেক সময় বাতাস প্রবাহের যে বিভিন্ন সাইডগুলো থাকে, সেখানে যে রাস্তাগুলো থাকে, সেগুলোতে কোনোভাবে ধুলোবালি আটকে বা কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে কিনা সেগুলো আমরা একটু পরীক্ষা করব মাঝে মাঝে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা তো জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো সেই ক্ষেত্রে আমাদের আইসিটি যন্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। দেখো, আমরা এই ফ্যানগুলোকে প্রসেসরের সাথে যে ফ্যানটা থাকবে সেটা আমরা এইভাবে ক্লিন করব। আচ্ছা, এবার আসি। দেখো, আমি কিন্তু তোমাদের বারবার এলসিডি, এলইডি, সিআরটি, বিভিন্ন মনিটরের কথা বারবার বলেছি না? বলেছি মনে আছে? একটু মনে করো। হ্যাঁ, এই মনিটরগুলো বারবার দেখানোর কারণ হচ্ছে যে এখন আমি এই যে মনিটর, আমি তোমাদের অলরেডি বলেছি যে আমার কিন্তু একটা প্রশ্ন আছে মনিটর নিয়ে, যার কারণে বারবার সেগুলো দেখানো হয়েছে এবং দেখিয়েছি। যারা এখন জয়েন করেছো বা পরে জয়েন করেছো দেখতে পাওনি, বিষয়টি ক্লাসটি সেভ করা থাকবে, তোমরা আবার একটু টেনে দেখে নিও। আচ্ছা, মনিটর পরিষ্কার করার পদ্ধতি, নিরাপদ যে ব্যবহারগুলো করব সেই বিষয় সম্পর্কে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবো, কোন কোন দিকগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বা কী করতে হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করার পরে এখন আমরা চলে এসেছি মনিটর পরিষ্কার করার পদ্ধতি। ইচ্ছে মতো ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলবো এমন কি? না, এমন না। আমরা মনিটরগুলো পরিষ্কার করব খুবই হালকা হাতে, নরম হাতে, এবং সেখানে গ্লাস ক্লিনার ব্যবহার করব। এবং সেখানে আমি বারবার মনিটরগুলোর কথা বলেছি এই কারণে, দুইটি মনিটর এলসিডি, এলইডি এবং সিআরটি মনিটরের পরিষ্কারের পদ্ধতি ভিন্ন ভিন্ন। দেখো, এখানে আমরা চলে এসেছি
বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, অবশ্যই বৈদ্যুতিক সংযোগ মানে হচ্ছে কারেন্টের যে প্লাগটি আছে সেটা খুলে তারপরে আমরা অবশ্যই এটা ক্লিন করব, পরিষ্কার করব, নাকি ওইটা প্লাগটা দিয়েই পরিষ্কার করব। না রে ভাই, এই কাজটা করো না প্লিজ, কারণ হচ্ছে এটা তো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তা আমরা সেই ক্ষেত্রে দেখো এই যে একটা প্লাগ লাগানো আছে আর একটা খোলা আছে, আমরা কি এইভাবে প্লাগটা লাগিয়ে তারপরে ক্লিন করব? না না, এটা কখনোই করো না। আমরা এইভাবে খুলে আলাদা করে রেখে দেন আমরা এটা ক্লিন করব। আচ্ছা, এবার চলে আসি মনিটরের স্ক্রিন। তোমরা একটা ল্যাপটপ বা কম্পিউটারে যে কাজ করেছো দেখবা ভিতরের প্রসেসর গরম হওয়ার সাথে সাথে মনিটরের পর্দাটা বা স্ক্রিনটা কিন্তু গরম হয়ে যায়। তোমরা একটু ছুঁয়ে দেখো, এখনও দেখতে পারো, দেখবা অনেক সময় আমরা মোবাইলটা খুব বেশি যখন ব্যবহার করি তখন মোবাইলের স্ক্রিনটাও কিন্তু এমনি গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, পর্দাটা একটু ঠান্ডা হতে দিব। তারপর আছে গ্লাস ক্লিনার ব্যবহার করব। সেগুলো কোনগুলোর ক্ষেত্রে বলো তো দেখি? গ্লাস ক্লিনার এবং টিস্যু ব্যবহার করব মনিটরের স্ক্রিন ক্লিন করতে। এরপর ক্লিনার দ্রবণটি অন অফ বাটন বা মনিটরের পেছন দিয়ে প্রবেশ করবে না, সেটা করা কোনোভাবে যেন না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ক্লিনিং বা পরিষ্কার দ্রবণটি একটা ক্ষার পদার্থ যেটা কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকর এবং তার শত্রু বলা যায়। আমরা এই শত্রু মিত্র নিয়ে কথা বলবো, কিন্তু আসছি, আগে এটা শেষ করি। মনিটরের পর্দা ভেজা থাকলে শুকনো কাপড় ব্যবহার করতে হবে। কেমন শুকনো কাপড়? ক্লিনারের সাথে এইরকম শুকনো পাতলা নরম কাপড় ব্যবহার করব। আচ্ছা, তারপরে হালকাভাবে পরিষ্কার করব। প্রথমেই বলেছি ঘষে ঘষে করব না, ঘষে ঘষে করব না। আমরা এটা তো কাপড় না যে আমরা এটা ঘষে 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 ব্রাশ দিয়ে পরিষ্কার করব। হালকা নরম কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করব। এরপরে এলসিডি বা এলইডি হোডে গ্লাস ক্লিনার ব্যবহার করা যাবে না। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে বলেই তোমাদের বারবার এই মনিটর নিয়ে কথা বলেছি, মনিটর নিয়ে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে সিআরটি মনিটর গ্লাস ক্লিনার ব্যবহার করা যায়। সিআরটি যেটা ওই পুরনো মোটা কম্পিউটার ছিল, দেখো এটা হচ্ছে সিআরটি মনিটর, এই মনিটরে গ্লাস ক্লিনার ব্যবহার করা যাবে। এবার কি দেখতে পাচ্ছি বলো তো? কিছু দেখা যাচ্ছে না, টোটালি খালি একটা স্ক্রিন। এখানে আছে একটা কম্পিউটারকে কতগুলো কি এগুলো ভাইরাস। দেখতে কেমন মনে হয় বলো তো? একটু করোনা করোনা মনে হচ্ছে না? মাথায় মাথায় ফুল ফুল দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ভাইরাস কি? ভাইরাস কি কি ক্ষতি করে? ভাইরাস কি? সত্যিকারের ভাইরাস মানে হচ্ছে আমাদের মানুষকে যারা আমরা মানুষ আছি তাদেরকে যে ভাইরাসগুলো আক্রান্ত করে বা অ্যাটাক করে, সেই ভাইরাসগুলো আমাদের ভিতরে যেমন বিভিন্ন ক্ষতি করে, আমাদেরকে সাফার করায়, আমাদেরকে বিভিন্নভাবে অসুস্থ করে দেয়, তেমনি কম্পিউটারের একটা ভাইরাস আছে। কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কিনা আমাদের কম্পিউটারে বিভিন্ন কাজকে নষ্ট করে দেয় এবং সেগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। তো তেমনি মানুষকে আক্রান্ত করে যেমন ভাইরাস, তেমনি কম্পিউটারকেও আক্রান্ত করা ভাইরাস রয়েছে। তাহলে মানুষকে আক্রান্ত করে ভাইরাস, সেটা একটা রোগ, এবং কম্পিউটারকে যে আক্রান্ত করে যেটা ভাইরাস সেটা একটা ক্ষতিকর সফটওয়্যার, কিন্তু সেটাও একটা রোগ। একটা হচ্ছে কম্পিউটারের রোগ আর একটা হচ্ছে মানুষের রোগ। এই যে ভাইরাস এবং সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটারের ভাইরাসের যে পার্থক্যটা, এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন আছে। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে বা লিখতে পারবে আমার কথাগুলো শুনে। আচ্ছা, এখন দেখো ভাইরাস নিয়ে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, অলরেডি বলেছি, এবং এখন আবার তোমাদের পড়ে শোনাচ্ছি যাতে তোমাদের আরও বেশি সহজ হয় এবং খুব দ্রুত মাথায় ঢুকে যায় জিনিসগুলো, যেন আর বের না হয়। আচ্ছা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ হয় মানে এটা নিজে নিজেই রোগটা আমাদের যেমন শরীরে নিজে নিজেই রোগটা চলে আসে, আমরা তো ধরে বেঁধে ভিতরে ঢুকাই দিই না রোগটাকে, ভাইরাসটাকে আমরা ধরে বেঁধে এনে আমরা খেয়ে ফেলি না। কম্পিউটারও সেটা করে না, সেটা স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে নিজেভাবে আসে। আচ্ছা, কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারে না। এবার আসে ভাইরাস কি কি ক্ষতি করে? কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারবে না, হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে যাওয়া বুঝো, একদম স্ট্যাচু হয়ে, যেমন ধরো আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি আর নড়াচড়া না করি, তাহলে বুঝতে হবে যে আমার
মোবাইল হ্যাং করেছে অথবা আমি হ্যাং করেছি, আমার তো আর হ্যাং করা সম্ভব না, মোবাইলই হ্যাং করবে, যার কারণে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো এইরকম। আচ্ছা, তারপরে আসি ভাইরাস কম্পিউটার হার্ড ডিস্কে থাকে, তথ্য নষ্ট করে। হার্ড ডিস্কে থাকা যে তথ্যগুলো, আমরা কম্পিউটারে বিভিন্ন তথ্যগুলো জমিয়েছি না, সেই জমানো তথ্যগুলো নষ্ট করে দিচ্ছে। তারপরে সেটা কি করছে, আর কি করে বলো তো দেখি, স্লো হয়ে যায়, মানে কাজ করে না। দেখবে কম্পিউটার যখন স্লো হয়ে যায়, একটা সার্কেল এভাবে ঘুরতেই থাকে, মাছির মতো ঘুরতেই থাকবে, কিন্তু তুমি যেটা চাচ্ছ সেটা অ্যাকচুয়ালি কাজ করছে না, সেটাকে বলা হচ্ছে স্লো হয়ে যাওয়া। এবং সেটা বিভিন্ন ভাইরাসের কারণেই হয়। যেমন মনে করো আমরা যখন অসুস্থ হই, আমাদের যখন কোনো ভাইরাস অ্যাটাক করে, তখন কি আমরা খুব দ্রুত কাজ করতে পারি, খুব দৌড়াতে পারবো, সব কাজ করে ফেলতে পারবো, অনেক পড়াশোনা করতে পারবো? আমরা কি কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবো না। কম্পিউটারই সেম একই জিনিস, ওকে যখন ভাইরাস আক্রান্ত করে তখন সেও খুব দ্রুত দৌড়াতে পারে না, সেও এরকম রেস্ট চায় বা তার কাজগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখো, আমরা এই ভাইরাসকে কেউ চাই না। মানুষের ভাইরাস যেটা মানুষকে আক্রান্ত করে সেটাও যেমন চাই না, আমাদেরকে অসুস্থ করে দিচ্ছে, তেমনি কম্পিউটারের ভাইরাসকেও আমরা চাচ্ছি না। ভাইরাসটা কারোই কাম্য নয়। ওকে, এখন সফটওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন যন্ত্রপাতি কোনটা কি ব্যবহার করছি এবং কিভাবে ক্লিন করব, কিভাবে পরিষ্কার করব, কিভাবে নিরাপদ রাখবো, নিরাপত্তার বিষয়গুলো, সমস্ত বিষয় সম্পর্কে আমাদের অনেক কিছু আলোচনা হয়েছে। ENIAC, তার অ্যাব্রিভিয়েশন, সব কিছু নিয়ে অনেক আলোচনা করেছি, ব্যাপক বিস্তর আলোচনা করেছি। এখন আমরা সফটওয়্যার রক্ষণাবেক্ষণ, ভাইরাস কি কি ক্ষতি করলো সেই বিষয়গুলো সম্পর্কে শিখলাম, শুনলাম, জানলাম, দেখলাম। ভাইরাসকে দেখেছি না? দেখেছি। এখন আমাদের যে সফটওয়্যারটা ভাইরাস যে আক্রান্ত করলো, ভাইরাস আক্রান্ত করার পরে সে বা ভাইরাস থেকে কিভাবে আমাদের সফটওয়্যারকে রক্ষণাবেক্ষণ করব, মানে রক্ষা করব, সেফ করব, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা সাধারণত যখন কোনো রোগে আক্রান্ত হই তখন আমরা কি করি, বা রোগ থেকে বাঁচার জন্য কি করি। সাপোজ এখন যেমন করোনা ভাইরাস, আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কি করি, আমাদের বিভিন্ন নিয়ম কানুন কিছু দেয়া হয়েছে, সেগুলো আমরা মেনে চলি। যেমন অলওয়েজ মাস্ক পরে থাকি, যদিও তোমাদের ক্লাস নিচ্ছি দেখে আমি মাস্কটা পরিনি, কিন্তু তারপরে তোমাদের দেখাচ্ছি। যেমন এই করোনা সিচুয়েশন হিসেবে আমরা মাস্ক পরে থাকি, হাতে গ্লাভস পরি, যখন এখন যেহেতু কথা বলছি এখন খুলে রাখছি, হাতে গ্লাভস পরি, স্যানিটাইজার ইউজ করি, অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এবং সেটা আমাদের যাতে কোনোভাবে অ্যাটাক করতে না পারে সেই দিকে আমরা একটু খেয়াল রাখি। আমরা একটু ঠান্ডা কিছু এড়িয়ে চলি। এই যে বিষয়গুলো, এগুলো আমরা একটু গুরুত্ব দিচ্ছি। তেমনি কম্পিউটারের সফটওয়্যারকে রক্ষণাবেক্ষণ করার জন্য বা ভাইরাস যাতে আক্রান্ত করতে না পারে সেজন্য আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমাদের একটু মেনে চলতে হবে। যেমন একটি কম্পিউটার যখন সিডি ড্রাইভ হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, এবং আরও বিভিন্ন অংশ থেকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ভাইরাসগুলো আক্রান্ত হতে পারে, এগুলোর মাধ্যমে। যেমন আমরা যখন কাজ করি, ভাইরাসগুলো, যেমন আমরা কেন হাত পরিষ্কার রাখি করোনা ভাইরাসে বলো তো দেখি। কারণ হচ্ছে এই ভাইরাসটা সর্বপ্রথম আমাদের হাতের মাধ্যমে, এবং মাস্ক কেন পরে থাকি, নাক, চোখ এবং মুখ দিয়ে আমাদের এই ভাইরাসগুলো প্রথমে ঢোকে। তাহলে এই যে ভাইরাসের, কম্পিউটারের যে ভাইরাসগুলো, সেটাও তেমনি কোনো পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বা সিডি ড্রাইভ, এগুলোর মাধ্যমে ভাইরাসগুলো আক্রান্ত করে। তো সেগুলো যেন আক্রান্ত না করে সেজন্য আমরা এগুলো ব্যবহার করার আগে একটু চেক করে নিব এবং জেনে নিব, এবং কোনো ভাইরাসে আক্রান্ত কম্পিউটার থেকে কোনো কিছু নেওয়ার আগে সতর্ক থাকবো যে আসলে এই কম্পিউটার থেকে আমার এই জিনিসগুলো নেওয়া ঠিক হবে কি না। ওকে, তাহলে আমরা একটু ডিটেলসে চলে যাই। ডিটেলসে আমি অলরেডি কথাগুলো বলেছি, এবং তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি, সংবাদ পাঠিকার মতো একটু পড়ে দিচ্ছি, দেখো কেমন হয়। কম্পিউটারের সফটওয়্যারের শত্রু বানানটা ভুল হয়েছে, তোমরা এটা অন্যভাবে নিও না, এটা কম্পিউটারের ভুল, আমার ভুল না। শত্রু হচ্ছে ভাইরাস, একটি ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাস আক্রান্ত কোনো পেন ড্রাইভ, সিডি অন্য কম্পিউটারে প্রবেশ করালে সেই কম্পিউটার আক্রান্ত হয়। তাই এইসব পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, সিডি প্রবেশ করানোর আগে ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। তারপরে অ্যান্টিভাইরাস ব্যবহার করেও ভাইরাস আক্রমণ থেকে বাঁচা যায়।
তাহলে এই বিষয়গুলো অলরেডি আমরা জানি। আমরা যেমন মনে করো ভাইরাসে আক্রান্ত হলাম, সেখান থেকে বাঁচার জন্য কি করব? ওষুধ খাবো না? অবশ্যই খাবো। এবং ঠান্ডা জ্বর এসবের থেকে বাঁচার জন্য ওষুধ খাওয়ার আগে কি করি? প্রতিরোধ ব্যবস্থা করি। বৃষ্টিতে ভিজবো না, বেশি রোদে হাঁটবো না, রোদে ঘুরবো না, বা এমন কিছু করবো না যাতে আমরা অসুস্থ হতে পারি। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। তো কম্পিউটারের ক্ষেত্রেও সেম, কম্পিউটারটা যেন কম্পিউটারে জ্বর না আসে, হ্যাং না করে, স্লো না হয়ে যায়, সেই জন্য আমরা ওকে একটু সেফে রাখবো, তাই না? রাখবো তো, রাখা উচিত। তাহলে বাকিটা হচ্ছে, এবং সেই সাথে যদি আক্রান্ত হয়েই যায়, আমাদের অনেক বাচ্চারা আছেন একটু দুষ্ট বাচ্চা, অনেক দুষ্ট বাচ্চা আছে যারা বললেও শোনে না, রোদে ইচ্ছে করে দৌড়াবে, ইচ্ছে করে খেলবে, বৃষ্টিতে ভিজবে, মানে এমন অনেক দুষ্ট বাচ্চা আছে। তো সেই বাচ্চাদের জন্য, বাচ্চারা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ভাইরাসে আক্রান্ত হয়, তখন আমরা তারা কী করি? ধরে ধরে জোর করে ওষুধ খাইয়ে দিই না? এমনি কম্পিউটারকেও ধরে জোর করে ওষুধ খাইয়ে দিব। সেটা কি? অ্যান্টিভাইরাস। তাহলে আমাদের ভাইরাস কি কি ক্ষতি করে সেটা শিখেছি। এবার শিখেছি কিভাবে কম্পিউটারকে জোর করে ওষুধ খাওয়াতে হয়, মানে অ্যান্টিভাইরাস দিতে হয়, কিভাবে সেটাকে ভাইরাস থেকে রক্ষা করা যায়। আচ্ছা, এবার আবার পতাকা নিয়ে চলে এসেছি। পতাকা মনে হচ্ছে একটু একটু পতাকার কালার হচ্ছে, তোমাদের দেখার জন্যই দিয়েছে। তোমরা অনেকদিন পতাকা দেখো না, তো স্কুলে আসো না, স্কুলে আসতে পারো না, অনেকদিন আমাদের সাথে দেখা হয় না। তোমরা হয়তো এখানে বসে বসে আমাদের একটু একটু করে দেখতে পাচ্ছ, বাট আমরা তো তোমাদের দেখতে পাচ্ছি না। তোমাদের সবাইকে খুব মিস করছি, সেই জন্য একটু পতাকার কালারটা ব্যবহার করেছি তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। জানি না কেমন হয়েছে, ভালো হয়েছে? হয়েছে একটু একটু। তাহলে আমাদের প্রশ্নটা কি? অতিরিক্ত কম্পিউটার ব্যবহার ছেলে মেয়েদের অসামাজিক করছে, ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন হচ্ছে যে কোনো জিনিস ব্যবহার করার ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে, আছে না? আছে। তাহলে আমরা যে কোনো কিছু, যে বিষয় হোক, সেটা আমার তথ্য প্রযুক্তি হোক, সেটা আমার আইসিটি যন্ত্র হোক, বা অন্য যে কোনো জিনিস মাত্রাতিরিক্ত ব্যবহার করলে বা অতিরিক্ত কোনো কিছু করলে সেটার ক্ষতিকর প্রভাবটা অবশ্যই পড়বে। সেটা আমাদের আইসিটি যন্ত্র বা তথ্য প্রযুক্তি যন্ত্রের ক্ষেত্রেও একই বিষয়। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এই কম্পিউটার, আইসিটি বা বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমগুলো নিয়ে যখন আমরা বাড়াবাড়ি করি বা অতিরিক্ত ব্যবহার করি, বা ছেলেমেয়েরা অতিরিক্ত করে, তখন সেটা ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সেটা মারাত্মক দুর্ঘটনাও ঘটে থাকে। আচ্ছা, বিপদের কারণ, আমরা অলরেডি এগুলোর অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা অনেক ধরনের বিপদে পড়ে যাই, বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটে থাকে। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেগুলো আমাদের ক্ষতি করে এবং সামাজিকভাবে ছেলে মেয়েদের অসামাজিক করে তুলছে। ভিন্ন উপায় যোগাযোগ, আমাদের সামাজিক মাধ্যম আছে। আমরা সাধারণত আমাদের নিজেদের আত্মীয় স্বজনের সাথে বা কারোর সাথে যেভাবে যোগাযোগ করি সেইভাবে আমরা যোগাযোগ করছি না। এখন সামাজিক মাধ্যমে হাই, হ্যালো, মেসেঞ্জার, চ্যাটিং এইগুলো করে বেড়াচ্ছি, কিন্তু এগুলো আমাদের জন্য ক্ষতিকর, বা আমাদের কোমলমতি শিশুদের জন্য, আমাদের সন্তানদের জন্য ক্ষতিকর, যেটা অসামাজিক করছে। স্বাভাবিক সম্পর্ক ভুলে যাওয়া। এখন এত কিছুর পরে স্বাভাবিক সম্পর্ক কীভাবে ভুলে যায়? মনে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক ভুলে যাওয়া। আমরা নিজেদের আত্মীয় স্বজন বা নিজেদের কাছের লোকজনদের সাথে যেভাবে আমরা যোগাযোগ করব, সেটা যোগাযোগ না করে ওই যে মেসেঞ্জারে, সামাজিক মাধ্যমে হাই, হ্যালো, চ্যাটিং, কত কিছু যে করি আমরা, এগুলো একটু কমিয়ে দিতে হবে। আর কারণ হচ্ছে এইগুলোর মাধ্যমে আমাদের সামাজিক যে সম্পর্কগুলো, আমাদের কাছের যে লোকজনগুলো, আমাদের যে আত্মীয় স্বজনগুলো, তারা দূরে চলে যাচ্ছে, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। গেম খেলার নেশা, এই নেশাটা কার না আছে? প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে গেম খেলার নেশা। কারণ আমাদের এখন এই আইসিটি যন্ত্র হোক, মোবাইল হোক, কম্পিউটার হোক, গেম খেলার যে বিভিন্ন ওয়েগুলো ওরা করছে, তাতে করে হচ্ছে কি আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা সেখানে আসক্ত হচ্ছে। তোমরাই তো আমাদের সন্তান, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। তোমরা যদি এই গেম খেলায় সারা জীবন কাটিয়ে দাও, তাহলে বাকি জীবন কিভাবে কাটবে বলো তো? আচ্ছা, তারপরে শারীরিক অসুস্থতা, অনেকক্ষণ আইসিটি যন্ত্রের সামনে বসে থাকা, অনেকক্ষণ এটাকে ব্যবহার করা, তাতে করে হবে কি তোমার মাথা যন্ত্রণা করবে, চোখ যন্ত্রণা করবে, চোখের পাওয়ার কমে যাবে, ঘাড় ব্যথা করবে, গা ব্যথা করবে, অনেক সময় জ্বরও আসে মাত্রাতিরিক্ত ব্যবহার করার ফলে। মানসিক অসুস্থতা,
কিচ্ছু ভাল লাগবে না, সারাক্ষণ ওইটার সামনে বসে থাকতে ইচ্ছা করবে, কোথাও যেতে ইচ্ছে করবে না, খেলতে ইচ্ছে করবে না, বাইরে যেতে ইচ্ছে করবে না, কার সাথে কথা বলতে ভাল লাগবে না। এই যে বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা তৈরি করে, যা আমাদের ছেলে মেয়েদেরকে বা তোমাদেরকে, যারা তোমরা মাত্রাতিরিক্ত ব্যবহার করছো তাদেরকে অসামাজিক করে তুলছে। আচ্ছা, তারপর আছে আসক্ত হওয়া। আসক্ত হওয়া মানে কি, মানসিক যে অবসাদগ্রস্ত আসে, সেখানে অবসাদগ্রস্ততা আসে, সেখান থেকে তারা কি করে আসক্ত হয়ে যায়, মানে কম্পিউটার ব্যবহার না করলে তাদের দিন রাত হচ্ছে না। এমন অনেক বাচ্চা আছে আমি দেখেছি যে তাদেরকে মোবাইল দেখিয়ে বা কম্পিউটারে ল্যাপটপে বিভিন্ন কিছু দেখিয়ে খাওয়ানো হচ্ছে। তার মানে কি, তাদের মোবাইলটা তাদের কাছে দিলে তারা ঠিক, আর যখন সরিয়ে নিচ্ছে তখন তারা আবার যাচ্ছে তাই অবস্থা, কান্নাকাটি হই হুল্লোড় করছে। তার মানে কি, তারা এটাতে আসক্ত হয়ে গেছে। আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এই সব কারণগুলোতেই আমাদের দেখা গেছে আমাদের সন্তানরা, ছেলে মেয়েরা আসক্ত হয়ে যাচ্ছে এবং অসামাজিক হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা যে অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের ফলে কিভাবে ছেলেমেয়েরা অসামাজিক হয়ে যাচ্ছে। তোমাদের জন্য খুব সুন্দর করে আমি পয়েন্ট আউট করে দিয়েছি। যদি ভালো লাগে, যদি মনে হয় যে তোমরা এইভাবে পয়েন্ট আউট করে লিখবে, দেন আমি শর্টকাটে লিখেছি তোমাদের ব্যাখ্যা দেওয়ার জন্য, বাট তোমাদের কিন্তু আরও বেশি ডিটেলসে লিখতে হবে। সেহেতু তোমাদের কাছে যদি মনে হয় পয়েন্টগুলো তোমরা তুলে লিখবে, সেহেতু লিখতে পারো, আদারওয়াইজ তোমরা প্যারা আকারেও লিখতে পারো, সেটা যে কোনোভাবে অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এবার আমাদের সব কিছু শেষে পড়াশোনা অনেক করলাম, অনেক কথা বললাম, অনেক ছবি দেখলাম, গল্প শুনলাম, সেই সাথে অনেক ভালো ভালো কিছু দেখেছি, শুনেছি, ভালো দিক শুনেছি, গুড সাইড ব্যাড সাইড সব কিছুই শুনেছি, দেখেছি, এবং সেই সাথে আমাদের কিছু বাড়ির কাজ তো দিতেই হবে, তাই না? বাড়ির কাজ ভালো লাগে না? লাগে, ভালো তো না লাগলে একটু করতে হবে। তো সেহেতু আমরা কী করবো, একটু বাড়ি কাজ করব। বাড়ি কাজ করে আমাদের যে খাতা আছে বাসায়, সেখানে একটা আলাদা খাতায়, যেগুলো এর আগেও বাড়ি কাজগুলো দেয়া হয়েছে, সেই বাড়ি কাজগুলো সবগুলো একসাথে একটা খাতায় জমা করে রাখবে, যেটা আমরা পরবর্তীতে নিব এবং সেটা আমরা দেখার ব্যবস্থা করব। ওকে, তাহলে আমরা বাড়ি কাজগুলো একটু দেখে নিই কী কী আছে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের নিরাপদ ব্যবহারের জন্য কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? হোপফুলি কোশ্চেনটা দেখার সাথে সাথে সবাই বুঝতে পেরেছো কোন কোশ্চেনটা হবে এবং কোন আনসারটা আমি দিয়েছি। সেখান থেকে তোমরা এটাকে মিক্স ম্যাচ করে সেটাকে লিখতে পারো, এবং যদি তুমি নিজে থেকে সুন্দর করে লিখতে পারো সেটাও করতে পারবে, আদারওয়াইজ তুমি নিজের ইচ্ছে মতো লিখতে পারো, অথবা আমি যেগুলো বলেছি, যেভাবে বলেছি সেভাবেও লিখতে পারো। আচ্ছা, তারপরে সত্যি ভাইরাস আর কম্পিউটারে ভাইরাসের মিল ও অমিল লিখো। সত্যি ভাইরাস সম্পর্কে বিশদ আলোচনা করেছি, আমাদের ভাইরাস অ্যাটাক করলে আমরা কি করি, বা কম্পিউটারকে কি করে, কম্পিউটার কি হয় এবং কিভাবে ওষুধ খাওয়াতে হয়, মানুষদের কিভাবে জোর করে খাওয়ায়, আবার কম্পিউটারকে কিভাবে আমরা অ্যান্টিভাইরাস খাওয়াবো জোর করে, সেই সম্পর্কেও শিখেছি। তো সেই বিষয়টা মিলে একটু মিক্স ম্যাচ করে লিখবে এবং সুন্দর করে, অবশ্যই মিল অমিল দুটো আলাদা করে লিখবে। বেশি সময় কম্পিউটারের ব্যবহারে কি কি সমস্যা হতে পারে ব্যাখ্যা করো। একটা হচ্ছে ছেলেমেয়েরা অসামাজিক হয়ে যাচ্ছে, ব্যাখ্যা করো। সেখানে যে পয়েন্টগুলো দিয়েছি সেগুলো তোমাদের এই প্রশ্নের সাথে মিল আছে, সেখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তুমি তুলে একটু ব্যাখ্যা করে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আদারওয়াইজ তুমি যদি পারো নিজের ইচ্ছে মতো গুছিয়ে সাজিয়ে সুন্দর করে লিখতে পারো। So let's me digress. I have got nothing left to say. So please, my dear student, stay safe and do something good for others every day. And I wish all my little champs being safe and doing well. And my dear students, please stay safe and read, study properly and do good something for others, because we have long way to go. That's it. এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।